নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আজকে 24 তারিখ শুক্রবার বিকালবেলা মার্কেট বন্ধ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও। তার কারণ হচ্ছে অতীতে আমরা এরকম একটা ফেজের মধ্যে গেছিলাম কিছুদিন আগে বা কিছু মাস আগে। সেই ফেজটা কিন্তু আমার মনে হচ্ছে আবার একই প্যাটার্ন করছে। সেই সম্পর্কেই বলবো, বিশেষ করে মার্কেটে নিফটি, ব্যাঙ্ক নিফটি এবং স্টক যে পড়ছে এরকম এর আগে কবে দেখা গেছিল। কারণ চারদিকে বিভিন্ন রকম ডাউন যে টার্গেট সেগুলো চারদিক দিয়ে আসছে, 20,000, 21,000, 21,500 ইত্যাদি ইত্যাদি আসছে। প্লাস এফআইআই প্রতিদিনই ক্যাশ মার্কেটে 5,000, 4,500 কোটি টাকা সেল করছে। ফিউচার ইন্ডেক্সে মোটামুটি সেল করে বসে আছে। নতুন করে সেল করার জায়গা খুবই কম, কারণ প্রায় 3.5 লক্ষ কন্ট্রাক্টের ওপর সেল করা আছে এই এক্সপায়ারির মধ্যে। তো এইরকমভাবে চারদিক দিয়ে সেল অফ। এছাড়াও রিটেলাররা বা ইন্ডিয়ান যে একটু ইনস্টিটিউট যারা ক্যাশ নিয়ে কাজ করে তারা কিন্তু মিড ক্যাপ, স্মল ক্যাপ স্টক কিন্তু বেচছে। এবং এক এক দিনে যে মিড ক্যাপ, স্মল ক্যাপ বা এর ছাড়াও কিছু স্টক আছে, তারা এক এক দিনে 15%, 18%, আজকে সাইন যেমন দেখলাম 22.5% ডাউন হয়ে গেছে। মানে এখন কোন স্টক কোথায় মারবে, কী জন্য মারবে, কেন মারবে, হতে পারে যে তার হয়তো 4%, 5% পড়ার কথা ছিল, সেটাকেই ফেলে দিচ্ছে 15%, 18% বা 20%, এবং একদিন ফেলে দাঁড়িয়ে যাচ্ছে। ব্যাপারটা নয়, ব্যাপারটা এটা কন্টিনিউ করছে। হয়তো পরের দিন আবার 2-3% ফেললো, তারপর দিন 1% তুলে আবার ফেললো। আলটিমেটলি সেল অফ হচ্ছে, সব স্টকেরই সেল অফ হচ্ছে। ভালো খারাপ সব স্টক সেল অফ হচ্ছে। এরকম সিনারিও অতীতে দেখা গেছে। এটা মানে এই নয় যে ভালো স্টক যেগুলো সেল অফ হচ্ছে সেগুলো আর উঠবে না। আমি বারবার বলছি এরকম নয়। বড়রা হয়তো বেচছে, তারা হয়তো অনেক নিচে কিনে বসেছিল, বা হয়তো অনেকে লস বুকও করছে, যে যার মতো করছে। তো আমার মনে হয় যারা আমার ভিডিও একটু ওয়াচ করেন, আমি আবারও বলছি, ভয় পাওয়ার কোনো জায়গাই নেই। আমাদের ইন্ডিয়ান মার্কেটে আপ ডাউন চলে, এটা প্রথম নয়। হয়তো যারা 2020 পর, করোনার পর বা করোনার 1-2 বছর আগে হয়তো এসেছেন, তারা হয়তো এই ব্যাপারটা দেখেননি। কারণ করোনাতে যে সেল অফ হয়েছে সেটা একটা তাৎক্ষণিক সেল অফ, এবং সেটা ভি শেপ রিকভারি হয়ে গেছিলো, এবং জাস্ট রিকভারি হয়নি, তার থেকে অনেক অনেক বেশি স্টকগুলো রিটার্ন দিয়েছে এবং ইন্ডেক্সও রিটার্ন দিয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা প্যানিক করে পালিয়ে যাওয়ার জায়গাটা নয়। এই জায়গাটায় কম কাজ করা উচিত, সেটা আমি বারবার বলছি। কাজটা কম করা উচিত। মার্কেটে সাস্টেন হতে হবে। মার্কেটে যদি থাকা যায়, লুজ বল আসবে। আর আমি যদি প্রতিটা বলই আমি অ্যাটেন্ড করতে যাই এবং 4-6 খেলতে যাই, তাহলে আমার উইকেটটা যদি চলে যায় তাহলে কিন্তু আমি মাঠে থাকতে পারবো না। অর্থাৎ এই শেয়ার মার্কেটে টিকে থাকতে গেলে দীর্ঘদিনের জন্য, তাহলে কিন্তু ওয়েট করতে হয়। তার কারণ হচ্ছে মার্কেট বেশিরভাগ টাইমে দেখা গেছে যে 20% টাইম মুভমেন্ট দেয়, অর্থাৎ র্যালি দেয়, আর 80% টাইম একটা রেঞ্জের মধ্যে রেখে সব কিছু প্যানিক ক্রিয়েট করে বা বোরিং করে। এইবার এই 20% আর 80% টাইমটা কখন হবে এটা প্রেডিক্ট করা বা ধরাটা টাফ। তবে যারা রেগুলার মার্কেটে থাকেন তারা মোটামুটি আস্তে আস্তে জায়গাগুলো বুঝতে পারেন। এবং বিশেষ করে আগেও বলেছি, কেউ একদম লোতে বাই করতে পারে না, আর কেউ হাইতেও বেচতে পারে না। অর্থাৎ
কিছু পার্সেন্টেজ বা কিছু পয়েন্ট কিন্তু আপনাদের ছেড়ে দিতেই হবে বা সবাইকেই ছেড়ে দিতে হয়। তারপরেও যদি র্যালিতে থাকা যায় তাহলে কিন্তু খুব ভালো একখানা রিটার্ন বা গেন আসা উচিত। কিন্তু যদি মার্কেট থেকেই পালিয়ে যাই, মার্কেটেই না থাকি, তাহলে কিন্তু এই বড় বড় যে সুযোগ আসে সেগুলো কিন্তু মিস হয়। যেমন করোনার সময় কিন্তু অনেকে যারা অনেক পুরনো ছিল তারা হয়তো ভয়েতে পোর্টফোলিও ফাঁকা করে দিয়েছিল বা বিভিন্ন সময় বিভিন্ন কারণে বেচে দিয়েছিল শেয়ার। পরবর্তীকালে দেখা গেছে হতে পারে 2 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস, 1 বছর বা তার একটু বেশিও টাইম লাগতে পারে, দেখা গেছে ভালো স্টকগুলো কিন্তু যে দামে কেনা হয়েছিল সে দাম তো ক্রস করেছে, তার থেকে অনেক অনেক বেশি দাম বেড়ে গেছে। অর্থাৎ আবারও বলছি, কোনোভাবেই একটা স্টকও বেচবেন না। ভালো স্টক, আমি কিন্তু ওই উটপাটাং স্টক, কারণ যখন মার্কেট বাড়ছিল তখন সব স্টকই দৌড়েছে, তখন মনে হয়েছে সবাই ভালো। কিন্তু যখন এবার র্যালি স্টার্ট হবে নতুন করে, তখন দেখবেন ভালো ভালো স্টক দৌড়াচ্ছে, আর যেগুলো মানে কিছু নেই ভেতরে সেগুলো কিন্তু ওপরের দিকে খুব একটা যাচ্ছে না, উল্টে ডাউন সাইড থেকে গেছে। উদাহরণ দিয়ে বলি, এর আগে একটা বুল মার্কেট ফেজে ইয়েস ব্যাংক খুব ভালো দৌড়েছিল, সম্ভবত 700-750 টাকা, তো আমার মনেই আছে। তারপর পড়লো যে, তারপরে যে বুল র্যালিটা এলো, সেই বুল র্যালিটা কিন্তু ইয়েস ব্যাংক আর কোনোদিনও ওই জায়গায় যায়নি। তার জন্য অনেক কারণ ছিল ইয়েস ব্যাংকে, কিন্তু উদাহরণ দিয়ে বলছি, বা আইডিয়া, এরকম প্রচুর স্টক আছে। যেমন লাস্ট জয়কর চলছে, এরকম প্রচুর স্টক আছে যেগুলো হয়তো একটা সময় গিয়ে আর ওপরের দিকে যাবে না, এরা কিন্তু ওপরে ফাঁসিয়ে দিয়ে চলে যাবে। উল্টো দিকে আপনি যদি ভালো ফান্ডামেন্টাল স্টক দেখেন, উদাহরণ দিয়ে বলছি, যেমন আপনাদের আমি এখানেও বলেছিলাম বা ম্যাগাজিনেও দেয়া ছিল, অতীতে যে ম্যাগাজিন বার করা হয়েছিল সেখানেও দেয়া ছিল, পারসিস্টেন্ট সিস্টেম। দেখুন কোথায় স্টক কোথায় চলে গেছে, কত দামি ছিল তার মধ্যে স্প্লিট হয়েছে, এখন সম্ভবত ফেস ভ্যালু 5 টাকা, তখন 10 টাকা ছিল। কোথাকার স্টক কোথায় চলে গেছে, এত কারেকশান, কোথায় কারেকশান। এইরকমভাবে যদি দেখা যায়, এরকম অনেক স্টকের উদাহরণ আছে যেগুলো কিন্তু আরও বড় বড় মুভমেন্ট হবে, আরও অনেক উঁচু দামে যাবে। সেই রকমভাবে দেখতে হবে, আর দেখতে হবে তাদের বিজনেসটা ঠিক আছে কিনা, ম্যানেজমেন্ট কতটা ভালো সেটা আমাদের পক্ষে হয়তো জানাটা সম্ভব নয়, কিন্তু মোটামুটি বিজনেস যেটা করে সেটা আগামী দিনে সেই বিজনেসটা গ্রহণযোগ্যতা আছে কিনা সেই ব্যাপারটা দেখলে মোটামুটি একটা আইডিয়া করা যায়। এবার আসি আমি যেটা মেন আমি আরও বলছিলাম যে খুব গুরুত্বপূর্ণ ভিডিও, সেটা হচ্ছে যা নিফটি ব্যাংক নিফটি এর আগে একটা সময়, বেশি দিন না, সেপ্টেম্বর মাসে আমরা দেখছিলাম যে মার্কেট পড়া উচিত, কিন্তু নতুন নতুন উচ্চতা করছিল, এবং উচ্চতাটা করছিল কি, একটা রেঞ্জের মধ্যে গিয়ে অল্প করে হাই ভাঙছে, ওখান থেকে স্লিপ হয়ে যেত দিনের দিনই, মানে ডাউন খুলতো, খুলে আবার উপরের দিকে গিয়ে একটা ছোট্ট নতুন একটা হাই করতো, করে আবার নামিয়ে দিত, আবার এরকম দাঁড়িয়ে আবার নতুন হাই করতো, আবার নামাতো। এইভাবে কিন্তু পুরো ফেজ চলেছে লাস্ট সেপ্টেম্বরে, এবং তখনও কিন্তু ম্যাক্সিমাম, সবাই বলবো না, 95% লোকজন কিন্তু অনেক বড় বড় টার্গেট দিয়েছিল। আমার এখনও মনে আছে, আওয়াজ, সিএনবিসি আওয়াজে 27,300 না 400 কত একটা বলে গেল, অনেক দিন ধরেই বলে গেছে, মানে পড়ে যাওয়ার পরেও বলছে না হয়ে যাবে। এক 10 দিন 15 দিন অন্তর অন্তর 1000 পয়েন্ট করে নিফটি বাড়ছে। জি বিজনেসেও বড় বড় টার্গেট দিয়েছিল, এক্স্যাক্ট ফিগারটা মনে নেই, 26-এ 26,000 নাকি 24-এ 26,000, এসব অনেক সব কথাবার্তা হচ্ছিল, এবং আরও যারা অ্যানালিস্ট আছে সবাই কিন্তু বুলিশ দেখছিল, এবং বড় বড় উপরে টার্গেট 30, 31, 32 এরকম টার্গেট দেয়া হচ্ছিল। কিন্তু ব্যাপার হচ্ছে কি, তখন থেকে ডিস্ট্রিবিউশন একটা বোঝা যাচ্ছিল, বারবার যারা রেগুলার দেখেন
তারা ভালো মতো মনে আছে, আর যারা গ্রুপে ছিলেন তারা তো জানেনই, একটা আমরা পুট বাই করেছিলাম 25,000-এর পুট, ডিসেম্বর এন্ড, সেপ্টেম্বরেই আমরা নিয়ে বসেছিলাম। তার রেজাল্ট কি হয়েছে সেটা আপনারা খুব ভালো করে জানেন। তখন হয়তো প্রথমের দিকটায় কাজ করেনি, ডাউন হচ্ছিল, কারণ প্রত্যেক দিন নিফটি একটা ছোট্ট করে নতুন হাই করতো, করে আবার দাঁড়িয়ে যেত, আবার নতুন হাই করতো, দাঁড়িয়ে যেত। ওই জায়গাটা পরিষ্কার বোঝা যাচ্ছিল স্ট্রেংথ ছিল না, কিন্তু চারদিক দিয়ে একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে একটা যে নতুন হাই করবে, নতুন হাই করবে। পোর্টফোলিও ফাঁকা করতে বলা হয়েছিল এই কারণেই যে স্টকগুলো যেভাবে বাড়ছে এইভাবে বাড়ার জায়গা থাকে না, রিঅ্যাকশান একটা আসা উচিত। যাই হোক, একটা সময় ভিডিওতে বলেছিলাম একটা সময় আসবে তখন মনে হবে যে কবে বাড়বে এবার, তখন মনে হচ্ছিল পড়ছে না, তো একটা সময় মনে হবে কবে বাড়বে, সেই সময়টা এখন দেখা যাচ্ছে। ঠিক একইভাবে তার বিপরীত জিনিসটা কিন্তু এখন হচ্ছে, কারণ সেপ্টেম্বর মাসে যেরকমভাবে প্রথম থেকে নতুন ছোট ছোট হাই করতে করতে গেল, ডিস্ট্রিবিউশন করতে করতে, মানে ডিস্ট্রিবিউশনটা বোঝা খুব টাফ, তবুও আমার মনে হয়েছিল ডিস্ট্রিবিউশন হচ্ছে। তো ওখান থেকে আমরা দেখলাম সম্ভবত সেপ্টেম্বরের লাস্টের দিকে 26,277 সামথিং এরকম কিছু হাইটাই করে টোটাল সেল অফ, এবং সেই সেল অফ কিন্তু কন্টিনিউ চলছে, এবং লোয়ার টপ লোয়ার বটম ফরমেশন কিন্তু তৈরি করছে, অর্থাৎ এটা কিন্তু খুব একটা ভালো নয়। ইএমএ ডিএমএর কথা আমি বলছি না, ইএমএ ডিএমএ ম্যাক্সিমাম যে ইএমএ ডিএমএগুলো সবাই ইউজ করে সেগুলো সব ভেঙে চলে গেছে। ম্যাক্সিমাম লোকজন 200 ডিএমএ বা ইএমএটাকে একটা বড় বেঞ্চমার্ক ধরেন, এটা বইতেও আছে, সবাই ধরে, সেসব ভেঙে চলে গেছে। কিন্তু আমি অনেক সময় 300 ইএমএটা দেখি। যদি 300 ইএমএ দেখেন, অতীতে একটুখানি টেনে যদি দেখেন অতীতে, দেখবেন কিভাবে কাজটা করে এবং এলে কি হয়। সেই একই সিনারিওতে কিন্তু এখন নিফটি 300 ইএমএর একদম গায়ে গায়ে ঘোরাঘুরি করছে। অর্থাৎ আমার যেটা মেন বক্তব্য সেটা হচ্ছে নিফটি এখান থেকে নিচের দিকে নামতে পারে না, এটা বলা অসম্ভব। সিচুয়েশান সেল অফ চারদিকে যা আছে নামতে পারে, কিন্তু এখানে যতটা নাবার জায়গা, অর্থাৎ এই যে 20,000, 21,000, 21,500 বিভিন্ন টার্গেট আসছে, আমার মনে হয় না উইদাউট বাউন্স, অর্থাৎ এখান থেকে একটা ভালো বাউন্স, হয়তো বাউন্সটা কত অবধি যাবে ইমিডিয়েট আমি বলতে পারছি না যতক্ষণ না আসবে, কিন্তু এটুকুনি বলতে পারি নিচের দিকে যে যে লেভেলগুলো বাজারে চলছে সেই লেভেল আসার আগে কিন্তু একটা বড়সড় বাউন্স আসা উচিত। কারণ এইভাবে ওয়ান সাইডেড মুভ কিন্তু আসবে না, কারণ 10 দিন ধরে নিফটি বা ব্যাঙ্ক নিফটি একটা রেঞ্জের মধ্যে আছে এবং প্রত্যেককে ফার্স্টেটেড করে দিচ্ছে, এবং যারা কাজ করছে সারাক্ষণ ধরে স্ক্রিনে কাজ করছে তাদের কিন্তু টোটাল স্টপ লস হিট করাচ্ছে। যারা ক্যাশ সুইং করেন, ডেলিভারি করেন, অপশান করেন, ফিউচার করেন, পুরো মার্কেটে যাই কাজ করুন না কেন, ম্যাক্সিমাম কাজ যদি করে সারাদিন, অনেকে সারাদিন টার্মিনালে বসে প্রচুর কাজ করেন, তাদের কিন্তু ম্যাক্সিমাম সময় টাকাটা নিয়ে নিচ্ছে। অর্থাৎ মার্কেট কিন্তু একটা রেঞ্জে তৈরি করে প্যানিক ক্রিয়েট, মাথার মধ্যে একটা প্যানিক সিচুয়েশান তৈরি করে দিচ্ছে, যেটা এর আগের সেপ্টেম্বর মাসে করে দিয়েছিল যে মার্কেট এখান থেকে আর পড়বেই না, মার্কেট আরও বাড়বে আরও বাড়বে। এখন কিন্তু মার্কেট এটা তৈরি করে দিচ্ছে যে মার্কেট আরও পড়বে আরও পড়বে। ব্যাপারটা আমার মনে হয় সেরকম হয়তো হবার সম্ভাবনা কম, আমি ভুল হতে পারি, কিন্তু আমার নিজের যেটা ধারণা সেটাই আপনাদের বলছি। এখান থেকে নিফটি ডাউনসাইড খুব বেশি আমি দেখছি না, হতে পারে
22,800, 820, 30 আসতে পারে, কিন্তু ওপরের দিকে জায়গাটা অনেকখানি খোলা আছে। 800 বা 830 আসবেই আমি বলছি না, কিন্তু আছে, আসতে পারে যে নতুন 23,000 ভেঙে 900 সামথিং একটা হাই লো করেছিল, সেটাকে একবার ভেঙে আরও একটা প্যানিক ক্রিয়েট করে তারপর ওখান থেকে টেনে দিল, এবং সেটা আনএক্সপেক্টেড র্যালি হবে। এবং প্রথম র্যালিটা সবসময় আনএক্সপেক্টেড হয়, এবং সেই র্যালিটা কিন্তু খুব শার্প র্যালি হয় এবং শর্ট কভারিং হয়। তাতে আরও অনেকখানি কুইক মানি অপশানে পাওয়া যায়, বা ফিউচারের থেকে অপশানে তখন বেশি পাওয়া যায়। তারপর আস্তে আস্তে স্টকগুলো, যে মিড ক্যাপ স্মল ক্যাপ স্টক, আস্তে আস্তে উপরের দিকে ঘোরাঘুরি করে। এছাড়া সামনে ইভেন্ট আছে, সবথেকে সামনে হচ্ছে কালকে শনিবার আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট যদি বাজার ভালো করে নেয়, বা সবথেকে বড় কথা এই আইসিআইসিআই ব্যাংকে কে কোথায় পজিশান তৈরি করে রেখেছে, সেটা যদি মার্কেট দেখে যে না শর্টের দিকে পজিশান বেশি বা হালকা পজিশান, এবার রেজাল্ট যদি মোটামুটি একটু ভালো করে, তাহলে কিন্তু সোমবার থেকে র্যালি স্টার্ট হয়ে যাওয়া মানে করে দিতে পারে আইসিআইসিআই ব্যাংকে, একটা কারণ দেখিয়ে, আর কিছু না। আর ব্যাংক নিফটি যেভাবে পড়ছে 200, 100, 300, 500, 700, 600 পয়েন্ট পড়ছে, ব্যাংক নিফটির ক্ষমতা আছে একদিনে 1200 থেকে 1400 পয়েন্ট একদিনে বেড়ে যাওয়ার ক্ষমতা আছে। মানে এই যে আজকে 48,367 দাঁড় করিয়েছে, 2 দিন লাগবে 50,000 দেখিয়ে দেওয়া। এরকম অতীতে ব্যাংক নিফটি বহুবার কাজ করেছে। অর্থাৎ যেহেতু ব্যাংক নিফটির এইচডিএফসি আইসিআইসিআই এই দুটোকে যদি ঠিকঠাক টেনে দেয়, ব্যাংক নিফটি এমনি উঠে যাবে, আর বাদ বাকি আর কাউকে দরকার নেই। তার সাথে যে স্টকগুলো আছে, অর্থাৎ কোটাক, অ্যাক্সিস, এসবিআই, ওরা একটুখানি সামান্য হেল্প করলে ব্যাংক নিফটি 1000 পয়েন্ট এমনি উঠে যায়। তো ম্যানিপুলেট করে ব্যাংক নিফটিটাকে কাজ করে, যেহেতু ব্যাংক নিফটি একটা মেন ইন্ডেক্স নয়, কয়েকটা স্টককে নিয়ে ম্যানিপুলেট করে। এছাড়াও দেখা যাচ্ছে যে মার্কেটে যে নিফটির মধ্যে রিলায়েন্স আর এইচডিএফসির এতটা ওয়েটেজ করে রেখেছে, তাতে কি হচ্ছে যে এফআইআইরা ওই দুটো স্টককে যদি মুভমেন্ট করাতে পারে, তাহলে নিফটিটাকে কিন্তু উপর নিচ 100 পয়েন্ট 150 পয়েন্ট করে দেওয়াটা কোনো ব্যাপার না, এবং সেটাই করছে সারা মার্কেটের জন্য কাজ করছে না। ওরা দুটো স্টক নিয়ে বড্ড কাজ করছে, রিলায়েন্স এবং এইচডিএফসি ব্যাংক। এই দুটোকে দিয়ে মার্কেটের মানে ইন্ডেক্সের নিফটি, ব্যাংক নিফটির কিন্তু ইচ্ছা অনুযায়ী কাজ করাচ্ছে। তো আমার মনে হয় সেবি এত কিছু সব দেখছে, এটাও তার দেখা উচিত যে ওয়েটেজগুলো যেন ঠিক রাখা যায়। মানে একটা দুটো স্টক আমি যদি ম্যানিপুলেট করা যায়, বড় এফআইআই বড় টাকা দিয়ে পুরো মার্কেটটা এইভাবে আপ ডাউন করবে, এটা মনে হয় না ঠিক হচ্ছে। ওয়েটেজগুলো একটু দেখাটা উচিত, এটা আমার মনে হয়। এবারে আমি একটাই যেটা মোদ্দা কথা, সেটা হচ্ছে আমি মার্কেট নিয়ে খুব একটা ভয়ভীত নই, কারণ এর আগেও দেখেছি, এবং আমি এই জায়গা থেকে তখনও বলেছিলাম আমি লংয়ের দিকে যাব না। সেপ্টেম্বর মাসে যত উপরেই যায় যাক, আমি লংয়ে যাব না। এখন আমি বলছি যত নিচে যায় যাক, কত নিচে যাবে আমিও জানি না, কিন্তু আমি শর্টে যাব না, আমি বসে থাকবো তাও ভালো। হ্যাঁ, কিছু জায়গা দেখতে পেলে বা বাউন্স কিছু একটা হলে তারপর আমি ভাবতে পারি, কিন্তু এই জায়গা থেকে শর্টে যাওয়াটা আমার মনে হয় সুসাইড ছাড়া কিছু নয়। তো কাজ করব না, হতে পারে আরও নিচে যাবে, কি হবে, অসুবিধে তো কিছু হবে না, নাই নিচে যাবে, আমি বসে দেখলাম, ওকে। কিন্তু আমি এখান থেকে নতুন করে ফ্রেশ শর্ট করার জায়গা আমি ঠিক খুঁজে পাচ্ছি না। আমার একটু মানে উইদাউট বাউন্সে প্রবলেম হচ্ছে। নিচে গেলে যাবে, অসুবিধে নেই। তো আমার সেটাই আপনাদের বক্তব্য, অযথা নিচের লেভেলে শর্ট করাটা উচিত বলে মনে হচ্ছে না। একটু দেখুন বাজারটা, সামনে বাজেট আছে, শনিবার কালকে যে রেজাল্ট, সেটা সোমবার রিয়াকশান, নেক্সট উইকটা আমাদের 6 দিন টানা চলবে, সোম থেকে শনি। বাজেট আছে শনিবার, পুরো মার্কেট খোলা, প্রচুর ভোলাটিলিটি হবে। যদি সেরকম মনে হয় তাহলে অ্যাভয়েড করুন, শুধু দেখুন মার্কেটকে, পালিয়ে যাচ্ছে না। এরপর অনেক কিছু নতুন মুভমেন্ট হবে, অনেক কিছু দেখতে পাবেন। নিফটি, ব্যাংক নিফটির আমি সাপোর্ট বলছি। নিফটি হচ্ছে 23,092 ক্লোজ দিয়েছে, একই জায়গায় একটা রেঞ্জে ঘুরিয়ে
প্রিমিয়াম ইটিং করছে, আর কিচ্ছু না। নিচের দিকে সাপোর্ট 22,800, ওপর দিকে 23,300 থেকে 23,500, এসব ভেঙে টেঙে গেলে শর্ট কভারিং যদি হয় তাহলে নতুন নতুন লেভেল দেখাতে পারে। না হলে একটা রেঞ্জের মধ্যেই ওই ওপরে সকালে 100 পয়েন্ট নিয়ে যাবে, দুপুরে আবার ফেলে দেবে, আবার নিয়ে যাবে, এইসব করবে আর কি। আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 48,367 সাপোর্ট, 47,900, আর ওপরে একদম 50,000ই আমি ধরছি, মানে বড় বড় উপরে রেজিস্ট্যান্স। তার আগে আছে 49,400, 600 এরকম আছে, কিন্তু 50,000ই মোটামুটি ধরছি। 1,500 পয়েন্ট এখান থেকে ব্যাঙ্ক নিফটি টানাটা কোনো ব্যাপার নয়। 1600 পয়েন্ট ব্যাঙ্ক নিফটি একদিনেও টেনে দেয়, অনেক সময় না হলে খুব বেশি হলে দুদিনেও টেনে দেয়। ওই তখন কী হয়, যেদিন টানে সেগুলো দিন দেখা যায় হচ্ছে ওই 5 টাকা 7 টাকার যে অপশানগুলো সেটা প্রায় 400 টাকা 500 টাকা নিয়ে চলে যায়। এগুলো মানে কি বলবো, এরকম বহু দেখা গেছে, জানি না এবারে হবে কি না, কিন্তু শর্ট করব না, এটা আমি বুঝতে পারছি। এবারে এটা আমার নিজস্ব স্টাডি বা আমার চিন্তাধারা। এবার আপনার যদি মনে হয়, আপনারা নিজেদের বিচার বুদ্ধি বিবেচনা করে কাজ করবেন। আমি যেহেতু সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, তাই জন্য আমার যেটা মনে হচ্ছে বা আমি নিজে যেটা করব বলে চিন্তা করছি সেটাই আপনাদের কাছে এসে বললাম। এটা এই উইকের ভিডিও, আবার নেক্সট উইকে ভিডিও করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা একটু মনে হয় বেশি হয়ে গেল, তবে চেষ্টা করবেন পুরো গোটা ভিডিওটা দেখার, স্কিপ করবেন না, তাহলে কথাগুলো কিন্তু প্রবলেম, মানে যেভাবে আমি বোঝাতে চাইছি সেই ব্যাপারটা হয়তো প্রবলেম হবে বুঝতে। নমস্কার।